নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহে আপনারা শুনেছিলেন শরতের প্রত্যাবর্তন প্রথম পর্ব। আজকে আপনারা শুনবেন শরতের প্রত্যাবর্তন গল্পের দ্বিতীয় পর্ব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে শরতের প্রত্যাবর্তন প্রথম পর্ব। কি হে, এবার পুজোয় তোমরা নাকি থিম বানাচ্ছ? মুখটা বাংলার পাঁচের মতন করে দীপুর দিকে প্রশ্নটা ছুঁড়ে দিলেন হারি ওরফে রঘুনাথ সিংহ, অর্থাৎ দেবীর বাবা। দীপুর মনে হলো রাস্তার পাশে পড়ে থাকা থান ইটখানা তুলে ভদ্রলোকের কয়লার মতো কালো মুখখানার ওপর সজোরে ছুঁড়ে মারতে, কিন্তু সেটা করার তো আর উপায় নেই। তাই জোর করে মুখে একটা আর্টিফিশিয়াল হাসি ফোটানোর বৃথা চেষ্টা করলো সে। শুধু শুনলেই হবে? আরে কেমন কাজ হয়েছে দেখে আসবেন একবার সময় গিয়ে। ভালোই বলেছ। দেখো, ওসবের আর আমার সময় কোথায় বলো? ওসব তোমাদের জন্যই ঠিক আছে। তবে আমি একবারে পুজোর সময় এক ফাঁকে দেখে আসবো, চিন্তা নেই। কি আমার ব্যস্ত মানুষে দেখলেই শালা শরীর জ্বলে যায় একবারে। কিছু বললে? না কাকু, কি আর বলবো, ওই কিছু বলার মতো নেই, আপনি ব্যস্ত মানুষ। আচ্ছা, সেসব বাদ দাও। শুনলাম নাকি মক্কেলটা বিয়ে করছে? হঠাৎ এইরকম একটা প্রশ্ন আসতে পারে উল্টো দিক থেকে, সেটা আশা করেনি দীপু। কি হে, বলো। হ্যাঁ মানে ওই কথা চলছে। যাকগে, চাঁদাটা রাতে দেবীর হাতেই পাঠিয়ে দেবক্ষণ। ওকে তো তোমরা আবার মণ্ডপে আলপনা দেওয়ার জন্য ডেকেছ। ওই মক্কেলটাও তো থাকবে বোধহয়। দেখো আবার কোনো ঝামেলা টামেলা যেন না হয়। দেবীরও সামনে বিয়ে, জানোই তো সব। চলি হে, অনেক কাজ আছে। রঘুনাথ সিংহ আর দাঁড়ালেন না। দীপুকে সাইড কাটিয়ে নিজের ইলেকট্রিক স্কুটি নিয়ে সাই করে বেরিয়ে গেলেন। দীপু দাঁড়িয়ে রইল কিছুক্ষণ সেদিকে তাকিয়ে। কি বলছিল রে? দীপু দেখে রিভু চলে এসেছে। আরে তেমন কিছু না, বাদ দে। চল, পাড়ার ছেলে ছোকরাগুলোকে ডাক, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে। আবার কখন নিয়ে যাবে ঠাকুর? আরে ঢাকি ফাঁকি সব কই? আরে চুনিকেও তো দেখতে পাচ্ছি না। আসছে সব আসছে। চুনি গিয়েছে সবাইকে ডাকতে। ঢাকি টাকি সব নিয়ে আসবে, চিন্তা নেই। আজ চতুর্থী। প্রত্যেক বছর রাধাকান্ত সরণিতে পঞ্চমীর সন্ধ্যা কিংবা ষষ্ঠীর সকালে প্রতিমা নিয়ে যাওয়া হয়, কিন্তু এই বছরে আজকে অর্থাৎ চতুর্থীর দিনেই নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এই বছরে মণ্ডপ সাজানো নিয়ে দীপুর প্ল্যান রয়েছে অনেক, এবং ওর দাবি প্রতিমা না নিয়ে যাওয়া অবধি সেসব সম্ভব নয়। কিছুক্ষণের মধ্যেই রুদ্র ঢাকি এবং পাড়ার ছেলে ছোকরাদের নিয়ে এসে হাজির হলো দীপুর বাড়ির সামনে। প্রতিমা তো তার বাড়িতেই রয়েছে, নিজের হাতে গড়েছে সে, বলাই বাহুল্য অপূর্ব সুন্দর হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে প্রতিমা নিয়ে আসা হলো ক্লাবে। আমি বরং আজ আসি তাহলে। হ্যাঁ বাবা, এসো। আদিত্য আর রঘুনাথ বাবু বারান্দায় সোফায় বসেছিল। দেবী নিজের ঘরে তৈরি হচ্ছিল ক্লাবে যাওয়ার জন্য, কারণ দীপু অনেকবার রিকোয়েস্ট করেছে যেন দেবী গিয়ে মণ্ডপটায় আলপনা এঁকে দেয়। দেবীর যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ ওখানে রুদ্রও থাকবে, কিন্তু না গিয়েও উপায় নেই।
যেতে তো হবেই, তবে এভাবে গেলে যে হবে না। দেবী একা কেন কষ্ট পাবে? রুদ্রেরও কষ্ট পাওয়া উচিত। কিন্তু কিভাবে? হঠাৎ করেই একটা বুদ্ধি মাথায় আসে দেবীর। সে দ্রুত নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, দেখে আদিত্য উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার উপক্রম করছে। এ কি, তুমি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, অনেকক্ষণ হলো এসেছি, এবার যাই। আরে না না, এ হয় নাকি? তুমি এখন আমার সঙ্গে ক্লাবে যাবে, ওখানে মণ্ডপে আমার আলপনা দেওয়ার আছে, তুমিও থাকবে আমার সঙ্গে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আমার সঙ্গে যাচ্ছ, এটাই ফাইনাল। আচ্ছা বেশ, যাচ্ছি আমি, চলুন। দেবী ভালো মতো চিনে গেছে আদিত্যকে। এই রকম বললে ও যে দেবীর কথা ফেলতে পারবে না সেটা দেবী ভালো মতোই জানত। এদিকে আদিত্য ভাবল দেবী ওকে কত না ভালোবাসে, নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছে। মনে মনে হাসলো দেবী। ভালোবাসা না ঘোড়ার ডিম। তুই বরং বাড়ি চলে যা। কেন? দেবী আসবে এক্ষুনি, থাকতে পারবি তো? কত ভালো ছেলে, কত চিন্তা আমায় নিয়ে। সেদিন সকালে মনে ছিল না? হ্যাঁ, প্ল্যান মাফিক দুজনকে একই টাইমে ফাঁকা মণ্ডপে ডেকেছিলে, তখন মনে ছিল না? সরি বললাম তো, ওই কতবার বলবো? আমি কি সরি শুনতে চাইছি নাকি? হ্যাঁ, কেন ডেকেছিলে সেটা আগে বল। আসলে মানে চেষ্টা করেছিলাম কোনোভাবে তোদের দুজনকে। হ্যালো এভরিওয়ান। সবাই তাকালো প্যান্ডেলের প্রবেশদ্বারের দিকে, দেখল দেবী এসে গেছে। তার মুখে একটা বড় হাসি। সে হাসি মুখেই এগিয়ে আসলো ওদের দিকে। সবাই একটু অবাকই হলো। দেবীকে এইরকম হাসতে অনেক দিন দেখেনি কেউ। আজকে হঠাৎ হলোটা কি? সেই হাসি দেখে রুদ্রর পেটের ভেতরের মৃত প্রজাপতিগুলোর মুখে যেন কেউ অমৃত ঢালতে শুরু করলো। বুকের বাঁ দিকটায় আবার কে হাতুড়ি পেটাচ্ছে। আচ্ছা, গপু দাদুর কথাটা সত্যি নয় তো? দেবী এখনো তাকেই ভালোবাসে না তো? আজকে কি রুদ্রর জন্যই দেবী এত খুশি? একবার গপু দাদুর কথা মতো দেবীকে আটকানোর চেষ্টা করবে নাকি? মনের মধ্যে প্রচুর প্রশ্ন একসঙ্গে জট পাকাতে শুরু করলো রুদ্রর। কি ব্যাপার বলতো, এত খুশি আজকে? কারণ আজকে আমি একা আসিনি। কাকু এসেছে নাকি? তাহলে ওয়েট, আদিত্য। কি নাম বললো দেবী? আদিত্য? এই আদিত্যটা আবার কে? রুদ্রর ভুরু দুটো কুঁচকে গেল। প্যান্ডেলের ভেতরে ঢোকার দরজাটার দিকে তাকালো রুদ্র। দেখল একটা ছেলে ঢুকে আসছে ভেতরে। প্রায় 6 ফুট লম্বা, পেটানো চেহারা, গায়ের রংটাও একদম ফর্সা। রুদ্রর বুকের ভেতরটা ধক করে ওঠে। একটা আশঙ্কায় গলার কাছটায় শুকিয়ে আসে তার। মিট হিম, হি ইজ মাই ফিয়ান্সে, আদিত্য ভারদ্বাজ। রুদ্রর পৃথিবীটা আরো একবার তছনছ হয়ে গেল। যেন চোখের সামনেটায় সবকিছু কেমন যেন ভন ভন করে ঘুরছে। সেদিন এই ছেলেটাই ছিল তার মানে বাইকে, কিন্তু দূরে থাকায় মুখটা ঠিকভাবে দেখতে পেয়েছিল না রুদ্র। রুদ্রর নিজেকে খুব বোকা বোকা লাগলো। দেবীর একটা হাসি দেখে কত কিছুই না আকাশ পাতাল ভাবতে শুরু করে দিয়েছিল সে। নিজের ওপরেই ধিক্কার জানাতে ইচ্ছা হলো রুদ্রর। হাই, আমি আদিত্য। রিভু, দীপু। ওদের সঙ্গে হাত মিলিয়ে এইবার রুদ্রর দিকে হাত বাড়ালো আদিত্য। ওহো, আপনার পরিচয় তো সবাই জানে, রুদ্র ঘোষ, রাইট? আমি কিন্তু আপনার ফ্যান। রুদ্রর চোয়ালটা শক্ত হয়ে গেল। সে হাত মেলালো না, সামান্য হেসে প্যান্ডেলের বাইরে বেরিয়ে গেল। ওর কি কিছু হয়েছে নাকি? না না না, ও একটু তাড়া আছে আর কি। আপনি বসুন না, বসুন না। এই রিভু, চেয়ারটা দে না। দেবী মনে মনে আবারও হাসল। সে জানে রুদ্রর মুখটা ওই রকম বেজার হয়ে যাওয়ার কারণটা। একটা পৈশাচিক আনন্দ
অনুভব করলো দেবী ভেতরে ভেতরে। কেন? শুধু কি ও একাই মুভ অন করতে পারে? আমি পারি না? যত সব। হ্যাঁ। নিজের মনেই বিড়বিড় করে উঠল দেবী। কি করা হয়? আমি তো তোমাকে বলেছি বাবা, ও চেষ্টা। তোমার মুখ থেকে শুনতে চাইনি, আমি যাকে জিজ্ঞাসা করেছি সে বলুক। এক প্রকার চিৎকার করে ওঠেন ভদ্রলোক। রুদ্র মাথা তোলে। গত বছর কলেজ শেষ করেছি, চেষ্টা করছি চাকরির। এই তো আগামী সপ্তাহেও একটা ইন্টারভিউ রয়েছে। আশা করছি এই বছরের মধ্যেই কিছু একটা মানে হয়ে যাবে আর কি। সোজা ভাষায় বললে পিওর বেকার, তাই তো? রুদ্র একটা বড় করে শ্বাস নেয়। হ্যাঁ, মানে আপাতত তাই বলতে পারেন। আর যদি কোনো চাকরি না জোটাতে পারো? দেবী ওর বাবার পিছনে দাঁড়িয়েছিল। রুদ্র তাকায় দেবীর মুখের দিকে। তোমার বাবা কি করেন? আমি যখন অনেক ছোট তখনই বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। দুজনেই তারপরে নতুন সংসার শুরু করেন। নতুন সংসারে পুরনো আমি বড্ড বেমানান ছিলাম। কাকিমণি আর কাকু আমায় মানুষ করেছেন নিজের ছেলের মতন করে। ওরাই আমার বাবা মা। জন্ম দিয়েছিল যারা, তাদের কোনো খোঁজ খবর আমি জানি না। তারাও আমার খোঁজ নেয় না আর কি। আমার পালিত বাবা মানে কাকু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করতেন, তবে আজ থেকে 1.5 বছর আগে মারা গেছেন। এখন শুধু কাকিমণি আর আমি আছি বাড়িতে। কাকিমণি, ফাইনাল করে দাও। মানে কি ফাইনাল করব? পারমিতার বাড়িতে ফাইনাল করে দাও। আমি করছি এই বিয়ে। আর দেখো যত তাড়াতাড়ি করা যায় আর কি। শ্রীময়ী দেবী অবাক হয়ে তাকিয়ে থাকলেন রুদ্রর দিকে। এই ছেলের হলোটা কি? ক্লাবে যাওয়ার আগেও বলছিল এই বিয়ে করার তার ইচ্ছা নেই, আর ক্লাব থেকে ফিরেই। বাবা, হঠাৎ কি হলো বলতো? এই তো একটু আগেই বারণ করছিলি, বলছিলি বিয়েই করব না, এখন আবার বিয়ের ধুম কেন উঠলো? ধুম ওঠার আবার কারণ লাগে নাকি? ধুমের ইচ্ছা হয়েছে, ধুম উঠে গেছে। আমার রাতের খাবারটা উপরে পাঠিয়ে দিও। রুদ্র আর একটাও কথা বলে না, দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যায়। শ্রীময়ী দেবী মনে মনে খুশি হন। যাক বাবা, ছেলের বিয়েতে মত তো আসলো। জয় মা দুর্গা দুর্গা। কি হাঁড়ি মেনে নিয়েছে? অসম্ভব, অসম্ভব, এ হতেই পারে না, অসম্ভব। হারগিস হতে পারে না। হাড়ির মতন লোক মেনে নেওয়া লোকই নয়। যা ভালো বুঝিস, আমি তো আর জোর করে বিশ্বাস করাতে পারি না। এ ভাই, এ সত্যি হাঁড়ি মেনে নিয়েছে নাকি? রুদ্র ওপর নিচে মাথা দোলায়। এই 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 কি বললো রে লোকটা? কি বললো? একটু খুলে বল না, খুলে বল না। মেয়ের খুশি ওনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেবী আমার সঙ্গে খুশি থাকে, তাই উনি রাজি। তবে হ্যাঁ, চাকরি জোটাতে হবে তার আগে একটা। কিন্তু তাহলে তোর স্বপ্ন, তোর ট্রাভেল ব্লগিং, ও সব কি হবে? তুই পারবি 9 to 5 করতে? তুই পারবি বাধা ধরা জীবনে সার্ভাইভ করতে? রুদ্র পুঁটির কাঁধের উপরে একটা হাত রাখে, তারপর সামান্য হাসে। খালি পেটে স্বপ্ন দেখা যায় না পুঁটি। আজ নয়তো কাল কিছু একটা করতেই হতো, তাই চাকরিটা দরকার। স্বপ্ন নিয়ে না হয় পরে ভাববো। পরে আর কখন ভাই? তোর এখনই 25 বছর বয়স। বুড়ো বয়সে তুই পৃথিবী এক্সপ্লোর করতে পারবি? রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর একটা ঢোক গেলে। যদি স্বপ্ন স্যাক্রিফাইসও করতে হয় তবুও কোনো রিগ্রেট থাকবে না।
কারণ আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষটা থাকবে। মন থেকে বলছিস তো, নাকি সবটাই গায়ের জোরে? মন থেকে বললেই বা কি, আর গায়ের জোরে বললেই বা কি? স্বপ্ন স্যাক্রিফাইস করলে যদি দেবীকে পেতে পারি সারা জীবনের জন্য, তাহলে এইরকম লক্ষ লক্ষ স্বপ্ন আমি মাটিতে ফেলে ভেঙে গুড়িয়ে দিতেও দুবার ভাববো না। বিষয়টা দেবী জানে? কোন বিষয়টা? তোর সব স্বপ্নের ব্যাপারে। তুই যে এইসব বাধা ধরা জীবন কখনোই চাসনি ছোট থেকে, এখন হঠাৎ তোকে পাওয়ার জন্য সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে যেটা সবচেয়ে অপছন্দ করিস সেটাই করার জন্য উদ্যত হচ্ছিস। এগুলো দেবী জানে? না মানে তোর জানানো দরকার ছিল আগে, ওরও এগুলো জানা উচিত। ছাড় না, কি লাগিয়েছিস তোরা বলতো? আমি ভেবেছিলাম তোরা খুশি হবি, কিন্তু তোরা তো উল্টে। আমরা খুশি টুনি, সত্যিই খুশি, কিন্তু 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 তোর জন্য এই চিন্তাটা। সেই ইঁদুর দৌড়ে তুই কখনো ঢুকতে চাসনি, এখন সেই ইঁদুর দৌড়ে তুই ঢুকতে চাইছিস। বোর হয়ে যাবি, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বি, আর নিজেকে হারিয়ে ফেলবি তুই চুনি। তুই এই অর্ডিনারি জীবনের জন্য নোস রে ভাই। একটা জায়গায় থেমে থাকার জন্য তুই নোস, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার জন্য তুই জন্মাসনি। আর তোর মধ্যে আগুন রয়েছে, তোর মধ্যে একটা ব্যাপার রয়েছে এই ভিড়ের বাইরে বেরোনোর। সেই আগুনটা নিভিয়ে ফেলিস না ভাই আমার। তোরা বলছিস দেবীকে ছেড়ে দিতে? আমরা বলছি না দেবীকে ছেড়ে দিতে, ওকে কেন ছাড়বি? তুই ওকে ভালোবাসিস, কিন্তু আমরা বলছি তোর চাকরি নিয়ে। চাকরি করবো বললেই করা যায় না চুনি। প্রত্যেক দিন সকালে উঠে নিজেকে মোটিভেট করতে হয় ওই একঘেয়ে জিনিস বারবার করার জন্য। ঠিক যেন রোজ রোজ ডাল ভাত খাওয়া। তুই পারবি রোজ রোজ ডাল ভাত খেতে? আচ্ছা, রুদ্র কি কষ্ট পেল? কেন কষ্ট পেল? ও তো মুভ অন করে গেছে, বিয়ে করতে চলেছে, ও তো আমাকে আর ভালোবাসে না। তাহলে আমায় অন্যের সঙ্গে দেখে ও কষ্ট পেল কেন? বিছানায় শুয়ে সিলিংয়ের ঘুরন্ত ফ্যানটার দিকে তাকিয়ে রয়েছে দেবী। আজকেও ঘুম আসছে না। রুদ্র কি এখনো আমায় ভালোবাসে? তাহলে কি ও আমায় ভুলে যায়নি? ও কি এখনো আমার অপেক্ষা করে? আমি একা ওর অপেক্ষায় ছিলাম না? আমি কি এতদিন ভুল ভাবছিলাম? দেবীর মনের মধ্যে হাজারটা প্রশ্ন ওলট পালট হয়ে দলা পাকাতে থাকে। উঠে দেওয়ালে হেলান দিয়ে বসে দেবী। আমার মতো রুদ্রও যদি আমায় ভালোবেসে থাকে এখনো, তাহলে কি একবার চেষ্টা করে? ছি, এসব কি ভাবছি আমি? কি ভাবছি এসব? নিজেই নিজের কপালে একটা গাঁটটা মারে দেবী। কেন ভাবছে এসব বোকা বোকা জিনিসপত্র? সে আবার এক্সপেকটেশন তৈরি করছে রুদ্রর প্রতি, যেটা একদমই উচিত নয়। বারবার ফেক সিনারিওস তৈরি করি আমি, এই রিয়ালিটিতে মিলবে না, আর আমি আবার হার্ট হব। যা করেছি বেশ করেছি। আদিত্যকে দেখে রুদ্র হার্ট হয়ে থাকলে থাকুক, জেলাস ফিল করলে করুক। হার্ট হওয়া কিংবা জেলাস ফিল করা মানেই যে সে আমাকে ভালোবাসে, এমনটা তো নাও হতে পারে। বড় করে একটা শ্বাস নিয়ে পুনরায় শুয়ে পড়ে দেবী, কিন্তু এইবার সিলিংয়ের দিকে তাকানোর অপশনটাই দেয়নি ও নিজেকে। বাঁদিকে কাত হয়ে শুয়েছে। এইবার চোখ দুটো জোর করে চেপে বন্ধ করে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ 5 মিনিটের চোখ বন্ধ করে রাখার ব্যর্থ চেষ্টার পর আবারও উঠে বসে দেবী। ও জানে আজকেও 12টা বেজে গেল ঘুমের। আমার কেন জানি মনে হচ্ছে এই আদিত্য ছেলেটাকে আমি আগেও দেখেছি অনেকবার। হ্যাঁ, পুলিশ তো দেখতেই পারিস কোথাও রাস্তাঘাটে। রাস্তাঘাটে তো বটেই, তবে 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 একা নয়, অন্য মেয়েদের সঙ্গে। মেয়েদের সঙ্গে? হ্যাঁ, মানে এক একবার এক একজনের সঙ্গে। ধ্যার, কিছু একটা বললেই হলো। ছেলেটা কত ভদ্র। তোর গুল দেওয়ার স্বভাবটা আর ঝামেলা বল। গুল দিচ্ছি না রে, গুল দিচ্ছি না, সত্যিই দেখেছি। হ্যাঁ রে, তুই সবই সত্যিই দেখিস, আমি জানি। এখন জলদি জিনিসগুলো কিনে চল এখান থেকে। সন্ধ্যা হতে আর ঘন্টা খানেক মতো বাকি। বড় বাজারে এসেছে পুঁটি আর গুল। ক্লাবের কিছু জিনিসপত্র কেনার আছে।
এমনিতেই বড় বাজারে ভিড় থাকে, তার উপরে আজ আবার পঞ্চমী, ফলে সব রাস্তাঘাটে আজ ভিড়। সেই ভিড় রাস্তার মধ্যে দিয়েই কুলপি খেতে খেতে হেঁটে যাচ্ছিল ওরা দুজন। তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? সব সময় তো বলিস, তাই এখনো যে বলছিস না এর কোনো গ্যারান্টি আছে কি? এই পুটি এই কনুই দিয়ে পুঁটিকে একটা গুঁতো মারে দীপু। কি হয়েছে রে? কি সমস্যা তো? হ্যাঁ, গুঁতো মারছিস কেন? ওই দেখ। রাস্তার উল্টো দিকে ইশারা করে দীপু। রিভু তার হাত লক্ষ্য করে তাকাতেই একটা দৃশ্য দেখতে পেয়ে ওর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আদিত্য ভরদ্বাজ হেঁটে চলেছে ফুটপাত ধরে, কিন্তু অবাক হওয়ার বিষয় সেটা নয়। অবাক হওয়ার বিষয়টা হলো আদিত্য একা হাঁটছে না, তার কনুই জড়িয়ে ধরে হেঁটে চলেছে একটা সুন্দরী মেয়ে, তার হাতে আবার গোলাপের থোকা। এইসব কি? এসবকে বলে মেঘ না চাইতেই জল বৎস। দাঁড়া, জলটা সংগ্রহ করে রাখি। সেভ ওয়াটার সেভ লাইফ। দীপু টুক করে নিজের ফোনটা বার করে ভিডিও করতে শুরু করে। মিনিট খানেকের মধ্যেই ভিড়ের মধ্যে হারিয়ে যায় আদিত্য আর মেয়েটা। এই ছেলেটাকে দেখে তো যথেষ্ট ভদ্র, নম্র, সভ্য ছেলে মনে হচ্ছিল কাল। हमेशा जो दिखता है वो होता नहीं और जो होता है वो दिखता नहीं। তাহলে এবার কেন? হ্যাঁ, বুঝতে পারছিস না? না, সত্যি আমার মাথাটা কাজ করছে না। আর করেও লাভ নেই, বাস আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। সন্ধ্যায় যখন বড়বাজার থেকে ফিরল পুঁটি আর গুল, তখন ক্লাবে বাচ্চা কাচ্চারা সব ভিড় জমিয়ে ফেলেছে। ওদিকে লাইটিং, মাইক, চোং সবকিছুর কাজ প্রায় শেষ করে ফেলেছে মদন লাইটিং। ইতিমধ্যেই গান টান বাজতে আরম্ভ করে দিয়েছে। আসলে ওর নাম মদন গোপাল নন্দী, কিন্তু ও লাইটিং এর কাজ করে বলে সবাই ওকে মদন লাইটিং নামেই চেনে। মণ্ডপের এক কোনায় চেয়ারে বসে রয়েছে চুনি, মুখটা ভার কাল রাত থেকে। তার কারণটা অবশ্য কারোরই অজানা নেই, অন্তত পুঁটি আর গুলের ক্ষেত্রে তো নয়। আর কেউ জানুক চায় না জানুক, ওরা দুজন ভালো মতো জানে যে রুদ্র এখনো দেবীকেই ভালোবাসে, আর সেই কারণেই সে বিয়েতে হ্যাঁ বলছে না। মাঝামাঝি ঝুলে আছে ওর বিয়েটা। সবাই জানে ওর বিয়ে, কিন্তু রুদ্র এখনো ফাইনাল বলেনি, কারণ ও দেবীর জায়গায় অন্য কাউকে নিজের মনে স্থান দিতে চায় না, পারবেও না। এই চুনিকে বলবো নাকি? ছেলেটা কাল থেকে মন মরা হয়ে আছে, বললে একটু রিলিফ পাবে। কানের তলায় মারবো এক তোমার, বুঝেছো তো? যা দেখেছিস ভুলে যা, মনে কর কিচ্ছু জানিস না, কিচ্ছু শুনিসনি, কিচ্ছু দেখিসনি। খেলাটা আমায় খেলতে দে শুধু। রিভু আর কিছু বলে না। দীপু এগিয়ে যায় রুদ্রর দিকে। কিরে, এটা মুখটা এরকম শুয়োরের পোঁদের মতন করে রেখেছিস কেন? আমাদের পাড়ার লোকজন যা বিচ্ছু, তোকে তো এইবার থেকে পোঁদ বলেই ডাকবে, তখন ভালো লাগবে তো। পুঁটি রুদ্রর পাশের চেয়ারটায় বসেই পড়েছিল, কিন্তু গুলের চোখ পাকানো দেখে উঠে পড়ে। গুল বসে এবার রুদ্রর পাশে। কালকের জন্য মন খারাপ নাকি? কালকের জন্য আমার মন খারাপ হতে যাবে কেন? কে হয় ও আমার? হ্যাঁ, ওকে অন্য ছেলের সঙ্গে দেখলে আমার মন খারাপ হওয়ার কোনো কারণ তো নেই। দীপু মুখ টিপে হাসে, কিন্তু মুখে বলে, সত্যি মন খারাপ করিসনি? রুদ্র এবার উঠে দাঁড়ায়, লাল চোখে তাকায় গুলের দিকে, তারপর দৃঢ় স্বরে বলে, ওর যার সঙ্গে ইচ্ছা হয় ও ঘুরুক, বিয়ে করুক, আমার কিচ্ছু যায় আসে না। আমিও বিয়ে করছি, গতকাল রাতেই ফাইনাল জানিয়ে দিয়েছি কাকিমণিকে। খেলাটা জমে উঠেছে এইবার। তুই কি যে খেলতে চাইছিস আমি বুঝছি না। ছেলেটা চলে গেল। এই চুনি, এই দাঁড়া দাঁড়া। কথাটা বলেই রুদ্র প্যান্ডেল ছেড়ে বেরিয়ে গেল। খেলাটা বুঝবা, দাঁড়াও একটু সবুর করো। দীপু আটকালো না রুদ্রকে, কিন্তু মুখের ভেতরে আটকে রাখা হাসিটা ছেড়ে দিল। পুঁটি দৌড় লাগালো রুদ্রর পিছন পিছন। আর
আর যদি ওসব করে কিছু না হয়? কিন্তু আমার দ্বারা এই বাঁধা ধরা রুটিনে আর পোষাচ্ছে না। আমি পারছি না দেবী, আমি হাঁপিয়ে উঠেছি। তোমার মনে হয় বাবা মানবে? কাকু মানবে কিনা আমি জানি না, কিন্তু তুমি মানবে না দেবী? দেবী কোনো উত্তর দেয় না। তুমি বললে আমি চাকরিটা ছাড়বো না, কিন্তু তুমি যদি আশ্বাস জোগাও তাহলে। ডিসিশন যখন নিয়েই নিয়েছো তখন আর আমার কথা ভাবতে হবে না, যা ইচ্ছে করো। ডিসিশন আমি নিইনি দেবী, আমি 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 ডিসিশনটা নেওয়ার জন্যই তোমাকে কলটা করেছি। আমি চাই। হ্যালো হ্যালো দেবী, হ্যালো। ওপাশ থেকে ফোনটা কেটে দেয় দেবী। রুদ্র দিশে হারার মতো নিজের ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। কল করে আরো 2-3 বার, কিন্তু প্রত্যেকবার রিং হয়ে হয়ে কেটে যায় ফোনটা। আর ভাবতে পারে না রুদ্র। স্কুটি নিয়ে চলে আসে দেবীর বাড়িতে। কলিং বেল বাজায়। দরজাটা খোলেন রঘুনাথ সিংহ। কাকু, একটু দেবীর সঙ্গে দেখা করা যাবে? যাও, ওপরের ঘরে আছে। রুদ্র দ্রুত সিঁড়ি বেয়ে ওপরের ঘরে চলে আসে। দেবী। কে? আমি 5টা মিনিট। নেই আমার কাছে, আমি ব্যস্ত আছি। আমার কোনো কাজ নেই, আমি আমি অপেক্ষা করতে পারবো। অপেক্ষা করে লাভ নেই আর। অপেক্ষা তাদের জন্য করতে হয় যারা অপেক্ষার অবসান ঘটায়। আমার কাছে সেটা এক্সপেক্ট করো না। কেন? এমনি। মুখ ফিরিয়ে নিও না দেবী, প্লিজ। আমি তো মুখ ফিরিয়ে নিইনি। রাগ করেছো? সরি, একটু বোঝো আমার কথাটা। আমি ছাড়ছি না চাকরি, আমি তো জাস্ট তোমার সঙ্গে আলোচনা করতে চাইছিলাম যে। রাগ কেন করতে যাব? আমি রাগ করার কে? তাহলে এমন কেন বলছো? অত কিছু জানি না, তবে একটা কথা তোমায় বলি, যেটা ভালো লাগছে না সেটা করতে হবে না জোর করে আমার জন্য। ছেড়ে দাও চাকরি, আমার কথা ভাবতে হবে না। আমি ঠিক আছি, নিজেকে নিয়ে ভাবো। বেশ, ছেড়ে দেবো চাকরি, কিন্তু কিন্তু তুমি থাকবে তো? আমার থাকা না থাকার সঙ্গে কি আসে যায়? এই বাধা ধরা জীবন আমার পোষাচ্ছে না ঠিকই, কিন্তু তুমি পাশে না থাকলে আমার আরো পোষাবে না। আমার দরকার নেই, বাকি সব আমি ম্যানেজ করে নেব। ধীরে ধীরে রুটিনের জীবনটাতে অভ্যস্ত হয়ে পড়বো ঠিক, কিন্তু তোমায় ছাড়া। কে আমি? কেন আমার জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করবে তুমি? হ্যাঁ, ভুলে যাও আমায়, একেবারে ভুলে যাও। আবারও বলছি, নিজের লাইফে ফোকাস করো, স্বপ্ন পূরণ করো। আমার জন্য নিজের জীবনটা ছোট করে নিও না তুমি। দেবী, ব্যাস, আর কিছু শুনতে চাই না আমি। নিজেকে নিয়ে ভাবো, নিজের স্বপ্ন পূরণ করো। আমাকে নিয়ে আর ভাবার দরকার নেই। আমি ঠিক আছি আর ঠিকই থাকবো। কিন্তু দেবী। আবার কিন্তু কিসের? এখানে কোনো কিন্তু নেই। আজকে থেকে আমাদের পথ আলাদা। কি বলছো দেবী? আমি পারবো না দেবী। তুমি তো বলেছিলে ছেড়ে যাবে না কোথাও, তাহলে তাহলে কেন? ভুল ছিল, আমার ভুল ছিল। আই এম সরি। দেবীর এই কথাটা রুদ্রর বুকের এফোর করে দেয়। ও স্তব্ধ হয়ে যায় পুরো। ভুল? আমি তোমার ভুল ছিলাম দেবী? ওপাশ থেকে কোনো উত্তর ভেসে আসে না। রুদ্র দাঁড়িয়ে থাকে মিনিট খানেক। চোখের কোনা বেয়ে 1 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আমি তোমায় ভালোবাসি দেবী, আগামী দিনেও ভাসবো। আমি সবসময় চাই তুমি খুশি থাকো। তোমার খুশি থাকাটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি রুদ্র নামক ভুলটাকে নিজের জীবন থেকে মুছে ফেলে খুশি থাকো, তাহলে আমিও খুশি। তাই আমি সত্যি সত্যি চলে যাচ্ছি তোমার জীবন থেকে। আমার কোনো আফসোস নেই। আর আমি এইবার থেকে নিজেকে নিয়েই ভাববো, নিজের স্বপ্নগুলো পূরণ করব। তোমার কোনো কথা আমি ফেলতে পারি না। আর
পারবো না, যা যা বললে সব করব। ধরে নিও ওগুলোই আমার তোমার প্রতি ভালোবাসা। ভালো থেকো দেবে। চলি। রুদ্র আর দাঁড়ায় না, দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যায়। ওদিকে দেবী নিজের ঘরের মধ্যে বিছানায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকে হাউ হাউ করে। ওর অনেক ইচ্ছা করছিল দরজাটা খুলে রুদ্রকে জড়িয়ে ধরতে, অনেক আদর করতে, সারা জীবনের জন্য নিজের বুকের মধ্যে আগলে রাখতে। কিন্তু তা করলে যে চলবে না, এতে যে রুদ্ররই ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে। আর ঠিক সেই জন্যই ঘরের বাইরে বেরোয়নি দেবী, কারণ বাইরে বেরোলেই ও নিজেকে আটকে রাখতে পারত না। ঘড়িতে রাত 1:30। এডিটিংটা চেক করে নিজের ঘরে এসে রুদ্র ঘুমিয়েই পড়েছিল প্রায়। এমন সময় হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। রুদ্র কোনো রকমে নিজের চোখ খুলে দেখে দীপু কল করছে। কিন্তু এত রাতে কেন? হ্যালো। হ্যাঁ, বদলা নিতে চাস? কিসের বদলা? লে, সব ভুলে গেলে চলবে গুরু? পরিষ্কার করে বললে বল, নয়তো বলিস না। রাত বিরাতে হেয়ালি পোষাচ্ছে না আমার। আরে দেবীর থেকে বদলা নিতে চাস না? রুদ্র থমকে যায়, কোনো উত্তর দেয় না। মাথাটা একটু গরমও হয়। এত রাতে এই বলার জন্য কল করেছে সে? চাস কি চাস না? চাই না, রাখছি। এই দাঁড়া 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 দাঁড়া, তুই না চাইলে কি হবে? আমি চাই। তুই আমার ভাই হোস, তোকে ওভাবে অপমান করলো আর তুই কিচ্ছু করবি না? এটা আমাদেরও অসম্মান। তুই পরশুদিন, না রাত 12টা তো বেজে গেছে, আজ ষষ্ঠী, তার মানে কাল সপ্তমীর সন্ধ্যায় তুই তোর হবু বউকে নিয়ে আসবি ক্লাবে। সন্ধ্যায় দেবীও থাকবে, ওর গানের প্রোগ্রাম আছে, গান গাইবে। ঠিক সেই সময় তুই তোর হবু বউকে নিয়ে ক্লাবে ঢুকবি, দেখবি জ্বলন কাকে বলে। তোকে জ্বালিয়েছে আর তুই জ্বালাবি না, এভাবেই ছেড়ে দিবি? তোকেও। হ্যালো 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 হ্যালো, যাস শালা, কেটে দিল। আর যাকে যাক, খেলাটা স্টার্ট তো করে দিয়েছি, রুদ্রর মনে আগুনের বীজটা তো জ্বালিয়ে দিয়েছি। এইবার দেখা যাক কত দূর এগোতে পারি। দীপুর মুখে একটা বাঁকা হাসি খেলে যায়, কারণ ও যেই প্ল্যানটা করেছে সেই প্ল্যান অনুযায়ী যদি খেলাটা চলে তাহলে কেল্লা ফতে। প্রথম ধাপ অলরেডি পার করেও ফেলেছে সে। ওদিকে রুদ্রর ঘুমটা আজকে উড়ে গেল। শুয়ে শুয়ে ফোনটা ঘোরাতে লাগলো হাতের মধ্যে, আর মনে মনে ভাবতে লাগলো, গুল খুব একটা খারাপ প্রস্তাব দেয়নি, কিন্তু পারমিতা কি আসবে? ওর তো আবার সব পুজো টুজো পোষায় না। এসব ভাবতে ভাবতেই হোয়াটসঅ্যাপ খুলে পারমিতাকে একটা টেক্সট করে দেয় রুদ্র। পারো, আর ইউ দেয়ার? রুদ্র জানে এত তাড়াতাড়ি সে ঘুমোয় না, আর তার সঙ্গে চালাকি করে পারমিতা না লিখে সে লিখেছে পারো। টোপ খুব একটা খারাপ দেয় না রুদ্র। দেখা যাক মাছটা এই টোপটা গেলে কিনা। Yes, but why are you still awake? You said তুমি 12টার মধ্যে ঘুমিয়ে পড়ো। রুদ্র ঠোঁটে একটা চওড়া হাসি খেলে যায়। গিলেছে, টোপ গিলেছে। ঘুম আসছে না গো, তোমার কথা খুব মনে পড়ছে। Oh, really? ব্যাস, অর্ধেকের বেশি কাজ শেষ। রুদ্র জানে যা হওয়ার হয়ে গেছে, আর চাপে সপ্তমীর সন্ধ্যায় সে যাচ্ছে ক্লাবে, এবং সঙ্গে যাচ্ছে পারমিতাও। আদিত্যকে নিয়ে এসে রুদ্রকে জেলাস ফিল করানো না, এইবার রুদ্র দেখাবে। হ্যালো হ্যালো, মাইক টেস্টি, মাইক টেস্টি, 1 2 3 1 2 3। এই হয়েছে অনেক, এবার আসল কথাটা বল। হ্যাঁ বলছি। নমস্কার সকলকে। রাধাকান্ত সরণী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ ষষ্ঠীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের পুজোর বিশেষ আকর্ষণ
মুর্শিদাবাদের কাঠগোলা রাজবাড়ির আদলে একটা অভাবনীয় মণ্ডপ। আপনারা সবাই আসুন এবং রাধাকান্ত সরণির পুজো মণ্ডপকে সাফল্যমণ্ডিত করে তুলুন। নমস্কার। এই হতচ্ছাড়া, এইটুকু বলতে পারলাম? লিখে নিতে কি হচ্ছে? হ্যাঁ, প্রথম থেকেই বলে আসছি লিখে নে, কোনো কমেন্ট না। তুই যেন মনে হচ্ছে খুব ভালো বলতে পারিস। তা পারি না? তুই জানিস এই যে রিসেন্টলি দেবের যে ধূমকেতু মুভির প্রমোশন হলো অনুষ্ঠান করে, সেইখানে ওই যে অ্যাঙ্কারিং করেছিল ছেলেটার যে কি নাম, আরে নামটা বল না। ওই তো রোহন, টাইটেল মনে নেই। হ্যাঁ, রোহন। ওই রোহনের জায়গায় দেব আমায় ডেকেছিল। জানিস তুই, আমি নিজে রোহনকে চান্স করে দিলাম। বলছিল হাতে কোনো কাজ নেই, টাকা নেই, শুধু গুলবাজি আর গোলবাজি। এই যা বলবি জোরে বলবি, ফিসফিস করে মিনসেদের মতন বলবি না, বুঝেছিস? রিভু কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় ওর ফোনটা বেজে উঠল আর 32 পাটি দাঁত আবার বেরিয়ে গেল। বেশ, তুই ভালো পারিস, তুই বল। এই নে মাইকটা ধর। আমি না একটু আসছি। হ্যাঁ এই কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ বাবু বলো। ফোনে কথা বলতে বলতে দ্রুত পালিয়ে যায় পুঁটি। গুল মাইক হাতে ভ্যাবলা কার্তিকের মতো দাঁড়িয়ে থাকে। বহুত গলাবাজি করে বলে তো দিল যে এই সব ওর বাঁ হাতের খেলা, কিন্তু বাস্তবে বাঁ হাত কেন, 2 হাতেরও খেলা নয়। এইসব ওর একদম আসে না। মাইক হাতে আসলে ওর কথা জড়িয়ে আসে। কি করা যায় ভাবতে ভাবতেই চোখে পড়ে রুদ্র আসছে। ব্যাস, আর কি চাই? এই তো মাগো, বাঁচিয়ে নিলে। এই চুনি, আয় চুনি, এদিকে আয়, জলদি এদিকে আয়। রুদ্র দেখে স্টেজের উপর থেকে গলা ফাটিয়ে চিৎকার করছে দীপু। এদিকে হাতে কিন্তু মাইক আছে, চিৎকারের কোনো প্রশ্নই ওঠে না। রুদ্র এগিয়ে যায় স্টেজের দিকে। কি ভাই, উদ্ধার কর ভাই, প্লিজ উদ্ধার কর। রুদ্রকে সমস্তটা বুঝিয়ে মাইকটা ওর হাতে ধরিয়ে দেয় দীপু। রুদ্র মাইকটার দিকে তাকিয়ে একটা বড় করে শ্বাস নেয়। আবারও বর্তমান সময় ওর চোখের সামনে ফিকে হয়ে আসতে শুরু করে। মহাসপ্তমীর পুণ্য লগ্নে রাধাকান্ত সরণী সর্বজনীন দুর্গোৎসব কমিটি আয়োজিত সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তিম পর্বে চলে এসেছি আমরা। অন্তিম পর্বে রয়েছে গান। এই মুহূর্তে আমাদের সকলের মাঝে নিজের মধুর কণ্ঠে গান পরিবেশনা করতে চলেছে দেবী সিংহ। আমি তাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাব। দেবী সিংহের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। দেবী স্টেজে উঠে আসে। রুদ্র হাসি মুখে এগিয়ে যায় তার দিকে। তারপরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদু স্বরে বলে, শাড়িটাতে খুব মিষ্টি লাগছে তোমায়, লোকের নজর যেন না লেগে যায়। নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি স্টেজে। আমি জানি তুমি পুরো ফাটিয়ে দেবে। অল দ্য বেস্ট। দেবী ছোট্ট করে একটু হাসে, ওপর নিচ মাথা দোলায়, তারপর কয়েক মুহূর্ত সময় নিয়ে গাইতে শুরু করে। ক্লাবের দিকেই যাচ্ছিল রুদ্র। এমন সময় একটা চেনা কণ্ঠস্বরে একটা চেনা গান কানে আসে তার। দেবী গান গাইছে। মুহূর্তের মধ্যে মনে পড়ে যায় আজ থেকে ঠিক 8 বছর আগের সেই রাতটার কথা। সেদিনও সপ্তমী ছিল। সেদিনও দেবী গাইছিল এই গানটায়। রুদ্র স্টেজের উপরে দাঁড়িয়েছিল ঠিক দেবীর পিছনে, মুগ্ধ হয়ে শুনছিল সে। তারপর গান শেষ হতেই গোটা ক্লাব প্রাঙ্গণ ফেটে পড়েছিল হাততালিতে।
সেদিনই তো প্রথমবার দেবী তার বুকের ওপরে মাথা রেখে শুয়েছিল গপু দাদুর বাড়ির ছাদে খোলা আকাশের নিচে। What happened, baby? Any problem? হ্যাঁ হ্যাঁ, না না, প্রবলেম আবার কি হবে? তাহলে কি ভাবছো আপু? কই কিছু না তো। চলো, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ওই যে গান শুনতে পাচ্ছ, আসো আসো। রুদ্র পারমিতার হাত ধরে টান দেয়। ওর মন বলছে এটাও ঠিক করছে না, কিন্তু মস্তিষ্ক বলছে অন্য কথা। মস্তিষ্কের কথাটাই আপাতত শুনবে রুদ্র, কারণ মনের কথা অনেক শুনে নিয়েছে, আর মনের কথা শুনলে চলবে না। ক্লাব প্রাঙ্গণে এসে যখন দাঁড়ালো তখন চারিদিকে মানুষজনের ছড়াছড়ি। ওদিকে ঠাকুর দর্শনের লাইন, আর এদিকে অনুষ্ঠান উপভোগ করার ভিড়। কিন্তু রুদ্রর আগমন ঘটতেই গান কিংবা ঠাকুর দর্শনের ওপর থেকে প্রায় অনেক মানুষজনের ইন্টারেস্ট উঠে গেছে, কারণ ইতিমধ্যেই রুদ্রকে অনেক মানুষ চিনে ফেলেছে। কেউ কেউ ছুটে এসে সেলফিও তুলে নিয়ে গেছে। দীপু কায়দা বেগতিক দেখে রুদ্রকে দ্রুত স্টেজের উপরে তুলে নিয়েছে। এর ফলে দুটো জিনিস হবে: এক, রুদ্রকে বিরক্ত হতে হবে না, এবং দুই, প্রত্যেকের নজর থাকবে স্টেজের উপরে। রুদ্র আবারও সেই 8 বছর আগের মতো স্টেজে দাঁড়িয়ে রইল, ঠিক দেবীর পিছনে। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। এই সুর ওকে ভেতর থেকে ক্ষত বিক্ষত করে রেখে দিচ্ছে, এবং নিজের প্রতি ঘেন্না হচ্ছে পারমিতাকে এখানে নিয়ে আসার জন্য, হাত ধরে দাঁড়িয়ে থাকার জন্য। ওদিকে দেবী রুদ্রকে দেখার পর থেকে ওর গলাটা কেঁপে কেঁপে যাচ্ছে, গানের সুর কেটে কেটে যাচ্ছে। গানটা থামতেই আবারও ক্লাব প্রাঙ্গণ ফেটে পড়ল হাততালিতে। দেবী নিজের হাত জড়ো করে সবাইকে ধন্যবাদ জানাল। তারপর এক ঝলক পিছনে ফিরতেই সে দেখল রুদ্রকে। না, একা রুদ্র নয়, একটা মেয়েও রয়েছে তার সঙ্গে। মেয়েটার একটা হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে রুদ্র। দেবী আবারও থমকে যায়। ও সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে যেতে থাকে। এই মেয়েটাই নিশ্চয়ই রুদ্রর হবু বউ। এই পুটি, তুই মাইক নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? জলদি যা, আর যা যা বলছিস সেগুলোও বলবি। গুলের কনুইয়ের গুঁতো খেয়ে পুঁটি দ্রুত স্টেজের মধ্যেখানে এসে দাঁড়ায় মাইক হাতে। অসংখ্য ধন্যবাদ দেবী, এত সুন্দরভাবে গানটি পরিবেশন করার জন্য। আমি তোকে অনুরোধ করবো আর কিছুক্ষণ স্টেজে দাঁড়িয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ আপনারা শুনলেন দেবী সিংহের কণ্ঠে একটি অভাবনীয় গান। আপনাদের যে গানটি ভালো লেগেছে সেটা হাততালি শব্দ দিয়ে আমরা সবাই বুঝে গেছি, কিন্তু আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন একজন মানুষ যার কোনো আলাদা করে পরিচয় করিয়ে দিতে লাগে না। আমার, আপনার, কিংবা বলা যায় আমাদের সকলের প্রিয় একজন ব্যক্তি, রুদ্র ঘোষ। আমি রুদ্রর কাছ থেকে জানতে চাইবো তোর দেবীর গানটা কিরকম লেগেছে। প্লিজ এখানে এসে বল, তোর ফ্যান্সরা তোকে চাইছে, কিন্তু কি তোমরা চাইছো তো? ভিড়ের মধ্যে থেকে ছোট বড় প্রত্যেকে এক প্রকার চিৎকার করে ওঠে আনন্দে। দেবীর মাথাটা নিচু হয়ে যায়, বুকের বাঁ দিকে জেবিএল বক্সের মতো ধুক ধুক হতে শুরু করে। অন্যদিকে রুদ্ররও হুবহু একই অবস্থা হয়ে যায়। সে বুঝতে পারে না কি করবে। এসব কি খুব দরকার ছিল? রিভু এটা কি করলো? ওকে কিছুই জানে না। এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে কেউ? রুদ্র রাগত দৃষ্টি নিয়ে দীপুর দিকে তাকায়, দেখে দীপু রুমাল দিয়ে নিজের মুখ ঢেকে বসে আছে। তার মানে প্ল্যানটা শিওর তারই ছিল। পাবলিক ওয়ান্টস ইউ রুদ্র, প্লিজ কাম। আর কিছু করার নেই। রুদ্র একটা ঢোক গেল, তারপর সামনের দিকে এগিয়ে আসে। এই নে মাইক নে, নিয়ে বল তোর কেমন লাগলো দেবীর গান। রুদ্রর হাতে মাইকটা ধরিয়ে দেয় পুটি। গানটি এমনিতে আমার খুবই পছন্দের একটি গান, তবে আজকে পুরোটা শুনতে পাইনি।
কারণ একটু মাঝামাঝি সময় এসেছি আর কি। তবে যেটুকু শুনেছি মন্দ লাগেনি। থ্যাংক ইউ। দেবী আর দাঁড়ায় না, স্টেজ থেকে নেমে যায়। রিভু ওকে থামাতে গিয়েও আর থামায় না। রুদ্র মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে। ওদিকে দীপুর ঠোঁটে আবারও সেই বাঁকা হাসিটা খেলে যায়। কেউ সেটা লক্ষ্য করে না। সে মনে মনে বলে, ব্যাস, ক্ল্যারিফিকেশন পেয়ে গেছি। রিভু পরিবেশটা হালকা করার জন্য মাইকটা আবার নিজের হাতে তুলে নেয়। দেবীকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সন্ধ্যাটা এত সুন্দর বানানোর জন্য, এবং ধন্যবাদ রুদ্রকেও স্টেজে আসার জন্য। কিন্তু স্টেজে যখন চলে এসেছিস তখন তোকে আর এমনি এমনি ছেড়ে দিচ্ছি না। আমি ছেড়ে দিলেও পাবলিক তোকে ছাড়বে না। কি তাই তো? ছাড়বে না তো সহজে? তাহলে একটা লাইভ কিউএনএ সেশন হয়ে যাক আপনাদের সকলের প্রিয় রুদ্রর সঙ্গে। কি বলেন আপনারা? দেবী আর দাঁড়ায়নি ক্লাবে। বুকের ভেতরে কেউ যেন পাথরের ভারটা আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছিল। চোখের মধ্যে যেন কেউ এক চিমটি করে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছিল। গলার কাছটায় যেন কিছু একটা দলা পাকিয়ে আসছিল। তাই স্টেজ থেকে নেমেই সোজা বাড়িতে এসে নিজেকে ঘরবন্দি করে নিয়েছিল। জামাকাপড় না বদলেই বিছানার উপরই উপর হয়ে শুয়ে কাঁদতে কাঁদতে কখন যে চোখ দুটো লেগে গিয়েছিল তা বোধ হয় দেবী নিজেও জানে না। ঘুমটা ভাঙল ফোনের রিংটোনের শব্দে। দেবী দেখল গোপু দাদুর নাম্বার। দ্রুত কলটা রিসিভ করে সে। হ্যাঁ দাদু বলো। তোকে কত খুঁজছি, তারপর গুল বলল তুই নাকি গান করেই পালিয়ে গিয়েছিস বাড়িতে। কেন রে, চলে গেলি কেন? ইস, দেবীর বোঝা উচিত ছিল যে দাদু এই প্রশ্নটাই করবে, কারণ প্রত্যেক বছর সপ্তমীর রাতে দাদুর বাড়িতে খাওয়া দাওয়া করে ওরা। মানে ও, রুদ্র, দীপু, পুঁটি। যদিও রুদ্র বিগত 8 বছর ধরে অনুপস্থিত থাকে, কিন্তু এই বছরে তো আছে। ওর আবার হবু স্ত্রীও আছে। গোপু দাদু শিওর খাওয়ার জন্যই ডাকছে। কিন্তু কিভাবে যাবে ওখানে দেবী? খাওয়া তো গলা দিয়ে নামবেই না। ফোনটা না তুললেই বোধহয় ভালো করতো দেবী। এখন কি বলবে দাদুকে? কি হলো রে, চুপ করে আছিস যে? আসলে দাদু, আমার আসলে শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই আর কি। বেশ, 2 ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছিস, এইবার চলে আয়। তোর জন্যে আমরা সবাই অপেক্ষা করছি। 2 ঘন্টা? দেবী চমকে উঠে টাইম দেখে। তাই তো, তখন 9:15 বেজেছিল, এখন 11:30। সে 2 ঘন্টা ধরে ঘুমিয়েছিল। আর 10 মিনিট অপেক্ষা করব। যদি না আসিস তাহলে তোর সঙ্গে ঠিক আমার আড়ি। কিন্তু দাদু। দেবী কিছু বলার আগেই ফোনটা কেটে দেয় গোপু দাদু। কি করবে এবার দেবী? কিভাবে না গিয়ে থাকবে? দাদু যে খারাপ ভাববে, কিন্তু ওখানে যাওয়া যে ওর পক্ষে সম্ভবও নয়। বাবা, এত লেট? বউকে ছাড়তে গেছিলি নাকি বাড়ি তৈরি করে সেখানে রাখতে গিয়েছিলি? তোকে আমার সামনে আসতে বারণ করেছিলাম না? তুই আবার এসেছিস? এই চুনি, তোকে দাদু ডাকছে। দীপুর কলারটা ধরতেই যাচ্ছিল রুদ্র, এমন সময় পিছন থেকে পুঁটির কণ্ঠস্বর পাওয়া যায়। রুদ্র পিছনে ফেরে। দাদু ঘুমায়নি এখনো? না, ছাদে দাঁড়িয়ে আছে। তোকে কি সব কথা বলার আছে বললো, জলদি যা। ছাদে? দাদু দাদু যে বলছিল পায়ের ব্যথাটা বেড়েছে। কত জানি না, দাদু যেতে বললো তাই তোকে বলে দিলাম। রুদ্র একটু অবাক হয় ঠিকই, কিন্তু আর কোনো কথায় জড়াতে চায় না এদের দুজনের সঙ্গে। সে আজকে যেভাবে স্টেজের উপরে ফাঁসালো তাকে, তারপর আর কিছু বলার থাকে এদের সঙ্গে? তাই আর কোনো কথা না বলে সিঁড়ির দিকে পা বাড়ায় রুদ্র। পুরনো আমলের মার্বেল দিয়ে মোড়া সিঁড়িগুলো পেরিয়ে মস্ত বড় বাড়ির ছাদের উপরে এসে দাঁড়ায় রুদ্র। এখান থেকে ক্লাবটা পুরোপুরি দেখা যায় না,
কারণ ছাদটা বাড়ির সামনের দিকে আর ক্লাবটা বাড়ির পিছনে বাগানের পরে। তবে লাইটিংয়ের আলো, সামান্য গান এবং দর্শনার্থীদের কথা বলার শব্দ কানে আসছে। তবুও ছাদটা যেন নিশ্চুপ, শান্ত, ঠান্ডা, যেন সব কিছুর সঙ্গে জড়িত থেকেও সব কিছুর থেকে বিচ্ছিন্ন। এই ছাদটায় আলোর ব্যবস্থা কোনো কালেই ছিল না, এখনও নেই। কেন আলোর ব্যবস্থা করা হয় না ছাদে, সেটা গপু দাদুকে জিজ্ঞাসা করলে তিনি বলতেন, ছাদে আলোর ব্যবস্থা করলে চাঁদের আলো তো এইবার রাগ করবে রে। চারিদিকেই তো বৈদ্যুতিক আলো বাসা বেঁধে বসে আছে, তাই চাঁদের আলোটা এখানে একটু আশ্রয় খুঁজে পায়। এইবার আমি যদি তাদের আশ্রয়ের জায়গাতেও আলোর ব্যবস্থা করি, তাহলে চাঁদের আলো যাবেটা কোথায় বল শুনি? আজকেও ছাদটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। দূর থেকে লাইটিংয়ের কিছুটা রশ্মি ছিটকে আসছে ঠিকই, তবুও সেগুলো খুবই সামান্য, চাঁদের আলোর সামনে ফিকে। রুদ্র ছাদে নেমে দেখল রেলিংয়ের কাছটায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। আলো ছায়ায় খুব একটা স্পষ্ট করে চেনা যাচ্ছে না তাকে, তবে এটুকু অবশ্যই বোঝা যাচ্ছে যে সেই ব্যক্তি যেই হোক না কেন গপু দাদু নয়, কারণ সেই ব্যক্তিটি একজন মহিলা। পরনের শাড়ির আঁচলটা বাতাসে দুলছে মাঝে মধ্যে। রুদ্র একবার আশেপাশে তাকিয়ে দেখল, গোটা ছাদটা ফাঁকা, শুধুমাত্র ওই নারী আর রুদ্র বাদে। সে নারী এখনো জানে না যে রুদ্র এসে দাঁড়িয়েছে ছাদে। সে রেলিংয়ের কাছটায় দাঁড়িয়ে কি যেন আকাশ পাতাল ভেবেই চলেছে একভাবে দাঁড়িয়ে। রুদ্রর কি মনে হতে পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় ওই ব্যক্তির পিছনে। এই যে শুনছেন, আপনি কি দাদুকে দেখে? কথাটা শেষ করতে পারার আগেই সামনের ব্যক্তিটি রুদ্রর দিকে ফেরে, আর ফিরতেই রুদ্র নিজের বাকি কথাটা গিলে নেয়। থমকে যায় সে, ঠিক যেন কেউ জাদুর সাহায্যে পাথর করে দিয়েছে তাকে। কারণ সামনে যে দাঁড়িয়ে আছে সেটা দেবী। বাতাসে তার কানের পাশ থেকে বেরিয়ে থাকা চুলগুলো উড়ছে। এই মায়াবী রাতে তার মায়াবী চোখগুলো যেন আরো বেশি মায়াবী লাগছে। রুদ্রর মনে হলো যেন সে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই মায়াবী চোখের মাদকতাময় গভীরতায়। দাদুর খোঁজে আমিও এসেছিলাম, কিন্তু দাদুকে তো দেখছি না ছাদে। রুদ্র কি বলবে বুঝতে পারে না, মাথাটা নিচু করে নেয়। আর একটা বিষয় আবারও বুঝতে পারে, দাদুকে ছাদে পাওয়া যাবেও না, কারণ তিনি এখন নাক ডেকে ঘুমোচ্ছেন হয়তো নিচে। আবারও দীপু আর পুঁটি ওদের দুজনকে প্ল্যান করে এক জায়গায় পাঠিয়েছে। ভালো মানিয়েছে তোমাদের দুজনকে। কথাটা যেন রুদ্রর বুকের ভেতরে পিনের মতন ফোটে। ফাইনালি মুভ অন তো করেই গেলে, ভুলেই গেলে আমায়। রুদ্রর মাথাটাই বা চটাস করে গরম হয়ে যায়, তার সঙ্গে পাঁজর ভাঙা কান্নাও বেরিয়ে আসতে চায় ভেতর থেকে। এটাই কি সেই মানুষটা যে বলতো সে নাকি রুদ্রর প্রতিবিম্ব? রুদ্রর কষ্ট হলে নাকি সেও কষ্ট পায়? তাহলে এত সহজভাবে কিভাবে বলছে সে কথাগুলো? বলছেই বা কেন? সে তো না বলতেই রুদ্রর মনের কথা বুঝে যেত। সব কি মিথ্যা ছিল? সবকিছু কেন? তুমি একাই ভুলতে পারো, একাই মুভ অন করতে পারো, আমি পারি না? নিজেও তো বিয়ে করছো, দেখলাম তো ছেলেটাকে। দেবী সামান্য হাসে, তারপর কোনো কথা না বলেই সিঁড়ির দিকে পা বাড়ায়। আমি তো আছি, কোথায় যাব তোমায় ছেড়ে? দেবী থমকে দাঁড়ায়। আজ থেকে 8 বছর আগে বলেছিলেন, মনে পড়ে? দেবী ফেরে রুদ্রর দিকে। মিথ্যেবাদী কোথাকার! ছি, ঘেন্না হয় না তোমার? হ্যাঁ, ঘেন্না হয় না নিজের উপরে? আবার আমায় বলে নাকি গিরগিটি। দেবী কোনো জবাব দিতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই কথাগুলো রুদ্র বলতে পারছে?
একবারের জন্য মুখে বাঁধছে না? এই ছেলেটাকে সে এখনো ভালোবাসে। সেই সময়টায় শুধু পাশে চেয়েছিলাম তোমায়, ভেবেছিলাম তুমি অন্তত সাপোর্ট করবে আমায়, কিংবা সঠিক পথটা খুঁজতে হেল্প করবে, বোঝাবে আমায়। তুমি চাইলে আমি চাকরিটাও ছাড়তাম না, কিন্তু না, কিচ্ছু করলে না। যখন তোমায় আমার সবচেয়ে বেশি দরকার ছিল, তুমি তখনই আমায় নিঃস্ব করে দিয়ে চলে গিয়েছিলে। হ্যাঁ, আমিও ভুলে গিয়েছি তোমায়। নিজের হৃদয়ে সবার উপরে স্থান দিয়েছিলাম, সিংহাসনে বসিয়েছিলাম তোমায়। সেই সিংহাসনটাই আমি এখন ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। দেবীর পক্ষে আর শুনতে পারা সম্ভব নয়। এইগুলো শোনার আগে মৃত্যু কেন ঘটল না তার? কেন? মাথা নিচু করে চোখ দুটো বুজে নেয় দেবী। চোখের জলের বাঁধ ভেঙে যায় আবার। তুমি যদি আমায় ছেড়ে খুশি থাকতে পারো, তাহলে আমি কেন পারবো না? 100 বার পারবো। ঠিক এমন সময় ছাদে আগমন ঘটে দীপুর। এই তো এসে গেছে সবচেয়ে বড় খেলোয়াড়। দীপুর দিকে এগিয়ে যায় রুদ্র। দারুণ খেলোয়াড় হয়েছিস, হেব্বে খেলছিস, কিন্তু শুনে রাখ, যেই খেলাটা তুই খেলছিস সেই খেলা থেকে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি অনেক দিন আগে। তাই আর প্লিজ এই মিথ্যেবাদী মেয়েটার সঙ্গে আমার আলাদা করে দেখা করিয়ে প্যাচ আপ করানোর চেষ্টা করছিস, সেটা করার কোনো দরকার নেই। বুঝেছিস নাকি বুঝিসনি? আমি আর ওকে ভালোবাসি না। সেই রুদ্র মারা গেছে, বেঁচে নেই সেই রুদ্র। এই রুদ্র একটা মিথ্যেবাদীকে ভালোবাসতে পারে না। দেবী আর দাঁড়ায় না, দ্রুত দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে যায় নিচে। রুদ্র তাকিয়ে থাকে সেদিকে। বুকের ভেতরটা ফেটে যেতে থাকে, চোখের পাতা ভারী হয়ে আসে। ওর মন বলছে, যেতে দিস না মেয়েটাকে, জড়িয়ে ধর শক্ত করে, আর চিৎকার করে বল, এতক্ষণ যা বললাম সব মিথ্যা, সব সব সব। আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর আজীবন বাসব। এই হৃদয়ের সিংহাসনে তুমি বিরাজমান ছিলে এবং থাকবে। কিন্তু বাস্তবে এমন করাটা শুধুই স্বপ্ন। অনেক দূর এগিয়ে গেছে দেবী, ভুলে গেছে রুদ্রকে। নতুন জীবন শুরু করতে চলেছে সে। সেখানে রুদ্রর কোনো স্থান নেই। তাই জোর করে আটকে রেখে কি লাভ? ভালোবাসা কি জোর করে আটকে রাখা যায়? কখনো যায় না। তুই ভুলে গিয়েছিস দেবীকে, একেবারে ভুলে গিয়েছিস। রুদ্র একটা ঠাঁটিয়ে চড় বসিয়ে দেয় দীপুর গালে। তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না বলেছি না? দীপু নিজের গালটা ডলতে ডলতে সামান্য হাসে। আর কত মিথ্যা কথা বলবি চুনি? হ্যাঁ, তুই দেবীকে ভুলতে পারিসনি, আর পারবিও না। কে বলেছে তোকে? হ্যাঁ, কে বলেছে? তোর চোখ বলছে, এখনো বলছে। বাল বলছে, আমার চোখ দুটো বাল বলছে। সব শালা মিথ্যুক, সব শালা মিথ্যুক। আমার চোখ দুটো শালা মিথ্যুক। সবচেয়ে বড় মিথ্যুক হচ্ছিস তুই। না 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 না, আমি 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 মিথ্যুক নই, আমি মিথ্যুক। আচ্ছা, তাহলে তুই যদি এখনো দেবীকে ভালো নাই বেসে থাকিস, তাহলে পারমিতার সঙ্গে বিয়েটা ক্যান্সেল করে আসলি কেন? রুদ্রর চোখ দুটো গোল গোল হয়ে যায়। সে যে পারমিতার সঙ্গে বিয়েটা এখন ক্যান্সেল করে আসলো, সেটা তো দীপুর জানার কথা নয়। ইনফ্যাক্ট কারোরই জানার কথা নয়, শুধুমাত্র কাকিমণি ছাড়া। সে পারমিতাকে ক্যাবে তুলে নিজের বাড়িতে গিয়েছিল। তারপর কাকিমণিকে, অর্থাৎ শ্রীময়ী দেবীকে পরিষ্কার সব জানিয়ে দিয়েছে যে সে এই বিয়ে করতে পারবে না, তার দ্বারা সম্ভব নয়। কারণটা অবশ্য বলেনি। তাহলে কি কাকিমণি বলেছে দীপুকে? তুই মানে কিভাবে জানলি? ও কিভাবে জানলো সেটা তোর জানা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট বিষয়টা হলো, নিজেকে আর কতদিন মিথ্যে বোঝাবি? পুঁটির যেমন হঠাৎ করে আগমন ঘটে বারবার এই গল্পে,
সেভাবেই আবারও আগমন ঘটল। এখনো দেবীকে ভালোবাসিস এবং সেজন্যই তুই পারমিতাকে অ্যাকসেপ্ট করতে পারছিলিস না। তোর গিল্টি ফিল হচ্ছিল, তাই তুই বিয়েটা ক্যান্সেল করেছিস। তোর মস্তিষ্ক তোর মনকে মিথ্যে বোঝাতে পারে এবং তোর মুখ মস্তিষ্ক প্রসূত হয়ে আমাদের মিথ্যে বলতে পারে, কিন্তু আমরা সেই মিথ্যে এত সহজে বিশ্বাস করে নেব সেটা তুই ভাবলি কি করে? ঠিক আছে, আমি আমি মানছি আমি দেবীকে ভুলতে পারিনি, আমি 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 মানছি, কিন্তু কিন্তু তাতে কি এসে যায়? হ্যাঁ, দেবী তো আমি ভুলে গেছে। ও তো আদিত্য নাকি তার সঙ্গে বিয়ে করতে চলেছে। আমি চাই না জোর করে ওকে আমার জীবনে নিয়ে আসতে, চাই না। তুই কিভাবে জানলি দেবী তোকে ভালোবাসে না? কিভাবে জানলি ও তোকে ভুলে গেছে? তোদেরকে বললো যে ও আমায় ভোলেনি? পুঁটি আর গুল একে অপরের দিকে তাকিয়ে হাসে। চুনিকে এখনো ভালোবাসিস? দেবী মুখে খাবারটা তুলেই ছিল, এমন সময় গপু দাদুর কথাটা শুনে সে বিষম খেল। নে 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 নে, জল খা নে। দেবী এক ঢোক জল খায়, তারপর তাকায় গপু দাদুর দিকে। ভালোবাসিস, হ্যাঁ কি না? গপু দাদুর ডাক অমান্য করা দেবীর সাধ্যের বাইরে, তাই অবশেষে তাকে আসতেই হয়েছে গপু দাদুর বাড়িতে। তবে যেই ভয়ে সে আসছিল না, এখানে এসে দেখল সে নেই। বাড়িতে গেছে, হাঁপ ছেড়ে বেঁচেছিল দেবী, কিন্তু ভাবতে পারেনি দাদু আবার এই সমস্ত বিষয়ে কথা তুলবে, তাও আবার পুঁটি আর গুলের সামনে। আমি আর খেতে পারবো না মনে হচ্ছে দাদু, পেট ভরে গেছে গো। কার থেকে পালাচ্ছিস দেবী? নিজের কাছ থেকে? দেবী কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে বসে থাকে। পালিয়ে কেউ বাঁচতে পারেনি, আর পারবেও না। পরে কিন্তু সারা জীবন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। আফসোস কেন করব? ও আমায় ভুলে গিয়েছে, আমিও ওকে ভুলে গিয়েছি। আফসোস করার কোনো প্রশ্নই তো আসছে না। দুজনেই অনেকটা এগিয়ে এসেছি জীবনে। আর রাখতো তো 2 টাকার জ্ঞান, দুজনেই শালা নিজেদের ভগবান মনে করে একবারে। দেবী তাকায় দীপুর দিকে। তাকিয়েও কোনো লাভ নেই গুরু, সত্যিটা মেনে নাও যে তুমিও এগোতে পারোনি, সেও এগোতে পারেনি, ওইখানেই দাঁড়িয়ে আছো। খড়া হো আজ ভি ওহি। এখানে কি ইয়ার্কি হচ্ছে নাকি? হ্যাঁ, দীপু এঠো হাতেই সপাটে গালে চর বসে দেয় পুটির গালে। হ্যাঁ, সে তো আজকেই দেখলাম রুদ্র আমায় ভুলেছে কিনা। দাদু, উঠলাম আজ। দেবী উঠে পড়ে টেবিল ছেড়ে। রুদ্র তোকে এখনো ভালোবাসে, শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে এত বছর ধরে, সারাক্ষণ তোর কথাই ভাবে। এই বিয়ে তো ওর কোনো মত নেই। সেদিন তুই আদিত্যকে নিয়ে এসেছিলি, তাই রাগের মাথায় ও পারমিতাকে নিয়ে এসেছিল আজ। যদিও আমার কথায় রুদ্র তোকে এখনো ভালোবাসে সেটা তো আমরাও জানি, তুইও জানিস, কিন্তু মানতে চাস না। সেদিন আদিত্যকে দেখার পর রুদ্রর রিয়াকশান দেখে টের পাসনি, বুঝতে পারিসনি? আমরা তো বুঝে গিয়েছিলাম, কিন্তু তোর মনে এখনো রুদ্র আছে কি না সেটাই জানতে চাইছিলাম। আর পারমিতাকে দেখার পর তোর রিয়াকশানও আমাদের অনেক কিছুই বলে দিয়েছে। এখন শুধু তোর মুখ থেকে শুনতে চাইছি, এখন তুই মিথ্যে বলে কেটে পড়তেও পারবি না। এত সহজে আজকে তোকে ছাড়ছি না। শোন, বিষয়টা শুধু তোদের দুজনের নয়, আমাদেরও। তোদের এভাবে দেখে আমরা কি খুশি থাকতে পারি? শিব পার্বতীকে কখনো আলাদা আলাদাভাবে দেখা যায়? তোদের দুজনের মধ্যে কি হয়েছিল, কেন হয়েছিল, সবটা বল আজকে, বল প্রথম থেকে একদম, কারণ এমনিতেই অনেকটা দেরি হয়েছে। আর দেরি করিস না, খুলে বল, সবটা বল। গপুদাদুর চোখের মধ্যে যেন কিছু একটা ছিল। সম্মোহনী জাদু কি হবে? হয়তো, কারণ দেবী আবারও এসে বসলো চেয়ারটায়, কিছুটা জল খেয়ে বড় করে শ্বাস নিল, তারপর শুরু থেকে শেষ অবধি গড় গড় করে বলে গেল সবটা।
দুই চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকলো নোনা জলের একটা অক্লান্ত ধারা। বাহ 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 বাহ, হেভি মানুষ তো তোরা দুজন। ভালোবাসছিস একজনকে বছরের পর বছর ধরে, কিন্তু এদিকে আবার বিয়ে করে নিচ্ছিস অন্যজনের সঙ্গে, যাদের ডিকশনারির লয়ালিটির এল অবধি নেই। কার কথা বলছিস? আদিত্য? না, শুধু সে নয়, পারমিতার কথাও বলছি। মানে? গুরু, সব মানে এখনই বলবো না, আজকে আগে রাম সীতার মিলন ঘটুক, তারপর। আজকে সব মিটমাট করে নে দুজনের মধ্যে। এভাবে হয় না দাদু। তা কিভাবে হয়? তোমাদের শালা নকশা বেশি। ইগো 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 ছাড়া আর কিচ্ছু না। কই আমার আর রিঙ্কির মধ্যে তো এত ইগো নেই। একজন রাগ করলে অন্যজন ঠিক মানিয়ে নি। আর তোমরা 8 বছর ধরে সিনেমা করছো। সবার মাইন্ডসেট তো আর তোদের মতো হয় না। তাহলে কিরকম হয়? কিভাবে তোরা আবার একে অপরের হাত ধরতে পারবি সেটা কর। সেটা না করে দুজন দুজনকে দূরে ঠেলে চান্না মেরে গান করে বেড়াচ্ছে। দেবী একটু সময় নেয়, তারপর বলে, আমি রুদ্রর মুখ থেকে শুনতে চাই সবটা। যদি সে আমায় সত্যি এখনো ভালোবেসে থাকে তাহলে তার থেকেই শুনবো আমি। বেশ তো, বেশ, তাই হোক তবে। তুই শালা গান্ডুর বাচ্চা, মেয়েটাকে ভুলভাল বলে কাঁদিয়ে তাড়িয়ে দিলি। মেয়েটা ফিরে আসতে চেয়েছিল তোর কাছে, তুই ওকে ফিরে যেতে বাধ্য করলি। সব ঠিক হয়ে যেত, আজকের ভোটটা অন্য রকম হতো, কিন্তু তুই পুরো কেঁচিয়ে হেগে মুতে ছড়িয়ে একবারে এক করে রাখলি। আর খুব বাজে রকমভাবে হার্ট হয়েছে মেয়েটা। জানি না আর কখনো তোকে ভালোবাসতে পারবে কিনা। রুদ্র অসহায়ের মতন ধপাস করে বসে পড়ে। সব শেষ, সব। দেবী এসেছিল তার কাছে ভালোবাসা চাইতে, সে কি করল? মেয়েটাকে অপমান করে তাড়িয়ে দিল। ছি 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 ছি। এখনো বসে থাকবি? আরে যা, ছোট দেখ মেয়েটাকে রাস্তায় খুঁজে পাস কিনা। খুঁজে পেলে ওকে জড়িয়ে ধরবি। যতক্ষণ পর্যন্ত না ও তোকে একসেপ্ট করবে ততক্ষণ ওকে ছাড়বি না। এখানে বসে বসে কাঁদছে, সব শিখিয়ে দিতে হবে নাকি? মূর্খ কোথাকার। রুদ্র দেখে ওর কাকিমণি, এরা সবাই তার মানে মিলিত। ও বাড়িতে চলে যাক, বসেই থাকবে। রুদ্র চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ায়, তারপর ছোটে সিঁড়ির দিকে। গোপুদাদুর বাড়ির উঠোনে গোলাপ ফুলের বাগান রয়েছে। 12 মাস ফুল ফোটে সেখানে। সেখান থেকে একটা গোলাপ ছিঁড়ে নেয় সে, তারপর আবারও ছুট লাগায়। ক্লাবে এখনো মানুষজনের ভিড় জমে রয়েছে। সেই ভিড় ঠেলে রাস্তায় বেরিয়ে আসে রুদ্র। ভাগ্যক্রমে কেউ তাকে চিনতে পারে না, ছুটতে থাকে। ছুটতে ছুটতে দেবীর বাড়ির সামনে এসে পৌঁছে যায় সে। রাস্তায় কোথাও খুঁজে পায়নি দেবীকে। অনেকটা আগেই বেরিয়ে গিয়েছিল দেবী, তাই রাস্তায় থাকার কথাও নয়। তাহলে কি হবে? তাহলে এইবার কলিং বেল বাজাবে? ধুর, কি হলো? জীবনটাকে আমার পানসে হয়ে গেছে। একদম থ্রিলিং ব্যাপারটা নেই। সব তোমার জন্য। ধুর ধুর। হ্যাঁ, আমার জন্য? মানে? তোমার জন্য নয়, কেন যেন হঠাৎ করে জীবনে চলে এলে। আমি শালা আগ বাড়িয়ে প্রেম টেমে পড়ে গেলাম। বাবাকেও কনভিন্স করে নিলে। হিন্দি সিনেমার মতো কত সুন্দর একটু ভাও খেতাম, তুমি পিছন পিছন ঘুরতে। তারপর রাতের বেলায় বাবার চোখে ফাঁকি দিয়ে পাইপ বেয়ে জানলা দিয়ে আমার ঘরে আসতে। কিচ্ছু হলো না, সব শালা একদম সোজা সাপটা। ডাল ভাত। লে, এটা পোষাচ্ছে না। না, পোষাচ্ছে না। চলো ব্রেকআপ করে নি, তারপর তুমি আমায় ওভাবে পটানোর চেষ্টা করবে আর আমিও ভাও খাবো। তারপর পটেও যাবো। রাতের বেলায় পাইপ বেয়ে ঘরে ঢুকবে। আমার দ্বারা বাবা ওসব হবে না। চললাম আমি, টাটা। হ্যাঁ, তোমার দ্বারা কিছুই হবে না। ইউজলেস কোথাকার। ব্রেকআপ। হ্যাঁ হ্যাঁ, ব্রেকআপ ব্রেকআপ। রুদ্র হাঁটতে আরম্ভ করে হাতটা ছেড়ে। দেবী আবার পিছন থেকে ছুটে এসে ওর হাতটা চেপে ধরে। এই চলো না ফুচকা খাই। বললে যে ব্রেকআপ? হ্যাঁ তো ব্রেকআপই তো। তাহলে আবার কি? এক্স ফুচকা খাওয়াতে পারে না বুঝি? যত সব। চলো চলো। রুদ্রর হাত ধরে এক প্রকার টানতে টানতে ফুচকাওয়ালার দিকে নিয়ে যেতে থাকে দেবী। রুদ্র বাধা দেয় না, মনে মনে হাসতে থাকে। সত্যি একটা পাগলের পাল্লায় পড়েছে সে।
দেবী চমকে উঠল। জানলায় টোকা দিচ্ছে কে? চোর ডাকাত নয় তো? ভয় হলো দেবীর। ঘরের এক কোণে ঘর মোছার লাঠিটা পড়েছিল। সন্ধ্যায় বোতল থেকে জল পড়ে গিয়েছিল, ওটা মোছার জন্যই লাঠিটা নিয়ে এসেছিল ঘরে। কিন্তু বাইরে রেখে আসার কথা আর খেয়াল নেই। বিছানা থেকে নেমে লাঠিটা হাতে নিয়ে ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে যায় দেবী। ইতিমধ্যে আরও 2-3 বার টোকা পড়ে গেছে জানলায়। দেবীর বুক ধরফর করতে শুরু করেছে ভয়ে। কে? হিন্দি সিনেমার নায়ক। দেবীর ভুরু দুটো কুঁচকে যায়। গলাটা তো। দ্রুত জানলাটা খোলে সে, আর খুলতেই এক ঝাঁক ঠান্ডা বাতাসের সঙ্গে জানলা দিয়ে ঘরের ভেতরে ঢুকে আসে রুদ্র। উফ বাবা গো, বাবা হাঁপিয়ে গেলাম। আর একটু দেরি করলেই বাঁধন ছুটে যেত। দেবী অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রুদ্র কি করছে এখন? তুমি এখানে কি করছো? ও বাবা, একটু দমটা নিয়ে নি, দাঁড়াও। অত দাঁড়াতে পারবো না আমি। যা বলবে এক্ষুনি বলো, নইলে কিন্তু আমি লোক ডাকবো। না 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 না, আমি হাত জোর করছি, বলছি আমি বলছি, সব বলছি। ডেঞ্জারাস মেয়ে বাবা। দেবীর সামনে হাঁপাতে হাঁপাতেই হাঁটু মুড়ে বসে পড়ে রুদ্র। রুদ্র কি ওকে প্রপোজ করতে চলেছে? কিন্তু কিছুক্ষণ আগেই যে বলল ওর জন্য রুদ্রর মনে আর কোনো ফিলিংস নেই। দেবী কিচ্ছু বুঝে উঠতে পারে না এসব কি হচ্ছে। সে কি স্বপ্ন দেখছে? গোপু দাদুর বাড়ি থেকে ফিরে এসে সে কি আবারও ঘুমিয়ে পড়েছে? বিয়ে করবে আমাকে? উপস, ওয়েট। পাঞ্জাবির পকেট থেকে গোলাপ ফুল বার করলো রুদ্র, তারপর এগিয়ে দিল দেবীর দিকে। দেবী কোনো উত্তর দিল না, দাঁড়িয়ে রইল চুপচাপ। আবার কি হলো? দেবী সরে যায়, জানলার কাছে গিয়ে দাঁড়ায়। মুখটা গম্ভীর হয়ে যায় তার। যেমন ভাবে এসেছো তেমন ভাবেই ফিরে যাও। রুদ্র উঠে দাঁড়ায়। মানে? আমাকে বিয়ে কেন করতে যাবে তুমি? আমি তো তোমায় ভালোবাসি না। রুদ্র এগিয়ে যায় দেবীর দিকে। সরি, আসলে তখন। সরি নিয়ে আমি কি করবো? ঠিকই তো বলেছ, আমি তো মিথ্যাবাদীদের সঙ্গে কেউ বিয়ে। দেবী আর কিছু বলতে পারে না, বলার সুযোগটাই দেয় না রুদ্র। বলার আগেই দেবীর ঠোঁট দুটো পুড়ে নেয় নিজের ঠোঁটের মধ্যে, কোমর জড়িয়ে তুলে নেয় কোলে। আবারও দুজন মানুষের নিঃশ্বাস প্রশ্বাস মিলে যেতে থাকে একে অপরের সঙ্গে। কিছুক্ষণ পর দেবীও শক্ত করে আঁকড়ে ধরে রুদ্রকে। দুজনেরই চোখের জল বাঁধ ভাঙে। 8 বছরের দূরত্ব, একটা আকাশ ছোঁয়া অভিমানের দেওয়াল, সবকিছু ভেঙে চুরে খান খান হয়ে যেতে থাকে। দুটো অভিন্ন হৃদয় আবারও একই ছন্দে ধকধক করতে শুরু করে। হঠাৎ করে সিটির শব্দ শোনা যায়, প্রচন্ড জোরে। দুজনেই চমকে উঠে ছেড়ে দেয় একে অপরকে। জানলা দিয়ে তাকায় বাইরের দিকে, দেখে 2 মক্কেল 32 পাটি দাঁত বার করে দাঁড়িয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কি হে? আরে ভালোই তো চলছিল, থামলে কেন? পরের বার থেকে জানলাটা বন্ধ করে নিস। দেবীর মুখ লজ্জায় লাল হয়ে যায়। সে দ্রুত জানলাটা বন্ধ করে দেয়। জানলা বন্ধ করছো যে? আমি বাড়ি যাব না? বাদর নাকি যে জানলা দিয়ে যাতায়াত করবে? নাকি সিঁড়ি নেই আমাদের বাড়িতে? এবার থেকে সিঁড়ি দিয়েই আসবে সব সময়। বটে। দেবীর ফোনটা বেজে ওঠে। খাটের উপরই রাখা ছিল ফোনটা। হাতে তুলে নেয় সে, দেখে দীপু। ফোনটা রিসিভ করে লাউডে দেয় দেবী। আর আমি খাস না ভাই, রাত 12টা বেজে গিয়েছে, আজ অষ্টমী কিন্তু। এই রাখতো ফোনটা, ভাট বকিস না।
ঠিক আছে খা খা, ঠিক আছে। ধ্যাত, রাখছি আমি। এই দাঁড়া শোন, ও হোয়াটসঅ্যাপটা চেক কর। একটা ভিডিও পাঠিয়েছি তোদের এক্স হবু বর বউয়ের। পঞ্চমীর দিন করেছিলাম ভিডিওটা, তারপর বাকিটুকু তোরা বুঝে নে। রাখলাম, তোরা হচ্ছে আমিষ। কথা শেষ করার আগেই ফোনটা কেটে দেয় দেবী। হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেখে দীপু একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওটা খুলতে ওদের দুজনের চোখ ছানা বড়া হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে দুজন ছেলে মেয়ে ফুটপাথ ধরে হেঁটে চলেছে একদম একে অপরের সঙ্গে সেঁটে। মেয়েটার হাতে গোলাপ ফুলের থোকা। ছেলে মেয়ে দুটো আর কেউ নয়, স্বয়ং আদিত্য আর পারমিতা। হ্যাঁ, রুদ্র আর দেবী দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, তারপর হো হো করে হেসে ফেলে। করুক করুক করুক, ওরাও প্রেম করুক, ওরাই বা বাদ যাবে কেন? সেই বাই দ্য ওয়ে, বলছি কি আজকের রাতটা এখানে থেকে যায়? না, অত খায় না রে। বেরো আগে, বেরো ঘর থেকে বলছি, এক্ষুনি বেরো। লাঠিখানা কোথায় রাখলাম আমি? ওই তো। প্লিজ প্লিজ। দেবী ঘর মোছার লাঠিখানা হাতে তুলে নেয়। রুদ্র সেই দৃশ্য দেখে ঘরের বাইরে দৌড় লাগায়। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। আমাদের রাধাকান্ত সরণী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মহাষ্টমীর অঞ্জলি শুরু হতে চলেছে। যারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা প্রত্যেকে ক্লাব প্রাঙ্গণে এসে উপস্থিত হন। ড্যাড এইটুকু বলতে বললাম তোকে। হ্যাঁ, এইটুকু বলতে বললাম না রুদ্র ঘোষ নামটা অ্যাড করতে কোথাও একটা। এমনি মণ্ডপে ভিড় জমবে নাকি? ফালতু ভাট। পূজা মণ্ডপ একদম গম করছে। পণ্ডিত মশাইয়ের মন্ত্রপাঠ, ঢাকের শব্দ এবং মাঝে মধ্যে পুঁটির অ্যানাউন্সমেন্ট। বাচ্চারা চারিদিকে ছুটোছুটি করে বেড়াচ্ছে ক্যাপ বন্দুক নিয়ে। মানুষজন ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন অঞ্জলি দেওয়ার জন্য। তাদের মধ্যে রয়েছে রুদ্র আর দেবীও। দুজনেরই মুখে হাসি, মনে অফুরন্ত আনন্দ। সব কালো মেঘ রাতের আকাশে ঘুঁচে গেছে। মহাষ্টমীর সকাল নিয়ে এসেছে নতুন শুরুর বার্তা। এতক্ষণ আপনারা শুনছিলেন শরতের প্রত্যাবর্তন দ্বিতীয় পর্ব। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল অরিত্রিকা, বান্টি, অনন্যা, কৌস্তভ, সোহম, কৌস্তভ রায় এবং দীপঙ্কর চ্যাটার্জি। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। তাহলে গল্পটি কীরকম লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটি শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। আর হ্যাঁ, শুভ শারদিয়া।